হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে আমরা টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হলো একটা কোম্পানির আসল বস কে বা কোম্পানির ক্ষমতাধর ব্যক্তি কে। তো কোম্পানি ক্ষমতার আসল বস কি চেয়ারম্যান অর একজন এমডি নাকি একজন সিইও? ধরুন গ্রোথ টেক লিমিটেড নামক একটা কোম্পানি, সে আহ, উম, যেখানে বিভিন্ন ধরনের পদ রয়েছে, সেটা চেয়ারম্যান, এমডি, ডিরেক্টর, সিইও। কোম্পানির পরিচালনার দায়িত্ব কার হাতে বেশি বা কার ক্ষমতা বেশি? চলুন আমরা স্টেপ বাই স্টেপ জেনে নিই। কোম্পানি আম আসল বস কে বা ক্ষমতা কার বেশি, সেটা আসলে ডিপেন্ড করে কোম্পানি ফরমেশনের উপরে মূলত। আর একটা কোম্পানি প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানি হতে পারে, এবং কোম্পানির ফরমেশনটা তার ডিপেন্ড করে পরিচালনার উপরে। পরিচালনার মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হলো মেমোরান্ডাম অফ অ্যাসোসিয়েশন, যেটা কোম্পানির অবজেক্ট, কোম্পানির পারপাস, এই জিনিসগুলো মূলত মেনশন থাকে। আর ২ নম্বর যে ডকুমেন্ট আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন, যেখানে রুলস রেগুলেশন, কোম্পানি কিভাবে পরিচালনা হবে তার বিষয়ে মূলত দেওয়া থাকে। সো এখানে কোম্পানির যে সমস্ত পদগুলো রয়েছে, পদগুলোর মধ্যে প্রথম যে ইস্যু বলার প্রয়োজন, সেটা হলো শেয়ার হোল্ডার। একজন শেয়ার হোল্ডার ছাড়া বা শেয়ার হোল্ডার, মুসলিম শেয়ার হোল্ডার ছাড়া বা শেয়ার হোল্ডার ছাড়া একটা কোম্পানি কখনোই গঠন হতে পারে না। কারণ এই শেয়ার হোল্ডাররাই মূলত ইনভেস্ট করে এবং তার আলটিমেটলি মানে কোম্পানিটিকে দাঁড় করায়। তো কোম্পানি শেয়ার হোল্ডাররা কোম্পানি এজিএমে উপস্থিত হয়। আবার এজিএমে উপস্থিত হয়ে বড় যে কোনো ডিসিশনের ক্ষেত্রে তারা ভূমিকা পালন করে এজিএম এর মাধ্যমে, অ্যানুয়াল জেনারেল মিটিং, যেটা বার্ষিক আমরা মিটিং বলে থাকি। এবং এই মিটিংয়েই আবার বোর্ড অফ ডাইরেক্টরস, মানে ডাইরেক্টরদের মিলে যে বোর্ডটা করা হয়, তারা মূলত হলো নীতিগত ডিসিশনগুলো নিয়ে থাকে। সেই নীতিগত ডিসিশনগুলো বোর্ড অফ ডাইরেক্টরের মাধ্যমে নেওয়া হয়ে থাকে, এবং এখানে এজিএম এর মাধ্যমে এখানে সিলেকশন বা ইলেকশন হয়। এবং শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড কি হবে, এবং কোম্পানির ফাংশনালি যদি কোনো এক্সপানশন করার প্রয়োজন হয়, তারপরে মেন যেটা ডেভেলপমেন্ট থাকে সেগুলো যদি করার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এই এজিএম এর মাধ্যমে মূলত ডিসিশনটা নেওয়া নেওয়া প্রয়োজন পড়ে। তো সেকেন্ড থিং হলো ডিরেক্টর বা বোর্ড অফ ডিরেক্টর, যেটা আমরা বুঝি। তো বোর্ড অফ ডিরেক্টরে আসলে বোর্ড অফ ডিরেক্টর কোম্পানির সর্বোচ্চ নীতি নির্ধারক। এখানে তাদেরকে শেয়ার হোল্ডার দায়িত্ব দেন যে তারা আলটিমেটলি এই নীতি নির্ধারণ বোর্ড অফ ডিরেক্টর মিটিংয়ের মাধ্যমে নিয়ে থাকবেন। এবং এই শেয়ার হোল্ডারদের দ্বারাই নির্বাচিত কোম্পানির বড় বড় সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকে বোর্ড অফ ডাইরেক্টর মূলত। এবং এই পলিসি মেক করা বা স্ট্র্যাটেজি প্ল্যানিং করা, এই জায়গাগুলোতে বোর্ড অফ ডাইরেক্টর আসলে প্লেস করে এজিএমে, এবং এজিএম এটাকে পাস করার পরে এক্সিকিউশনে যায়। তারপরে যে পদটা আমি বলবো সেটা হলো ম্যানেজিং ডিরেক্টর। এবং বোর্ড অফ ডাইরেক্টরদের মিলে এখানে একজন ম্যানেজিং ডিরেক্টরকে রিক্রুট করা হয় বা অ্যাসাইন করা হয়, এবং বোর্ডের সদস্যদের মধ্যে একজন ম্যানেজিং ডিরেক্টর থাকেন, এবং তার মূলত কাজ ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলোকে লিডারশিপ বা নেতৃত্ব দেওয়া। এবং এই লিডারশিপের মাধ্যমে কোম্পানি কিন্তু রান করে, এবং বোর্ডের যে ডিসিশনগুলো আসে সেই ডিসিশনগুলোই মূলত আলটিমেটলি এক্সিকিউশন করে একজন এমডি। তারপর অংশটুকু চেয়ারম্যান। চেয়ারম্যানের আসলে বোর্ডের যে একজন প্রধান থাকে বিভিন্ন মিটিংয়ের জন্য, বা এই ক্ষেত্রে প্রধান ব্যক্তিটা হলো চেয়ারম্যান। এবং চেয়ারম্যান কিন্তু নীতিগত সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখেন, বাট আলটিমেটলি তিনি দৈনন্দিন অপারেশনের সাথে জড়িত থাকেন না। আমি যদি আরেকটা পজিশনের কথা বলি, সেই পজিশনটা আসলে স্ট্রাকচারালি বা মেমোরান্ডাম বা আর্টিকেল অ্যাসোসিয়েশনে কোথাও এটা কোম্পানি এক দ্বারা ইনভলভমেন্ট না, বাট সেটা আসলে আমাদের কালচারের সাথে, আমাদের কনটেক্সটের সাথে বা অন্যান্য ওয়েস্টার্ন কালচারের সাথে বিষয়টা চলে আসে। সেটা হলো সিইও। বলে যে আমি কোম্পানির সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তা। কিন্তু প্রধান নির্বাহী কর্মকর্তা হলো এমন একজন ব্যক্তি যেখানে আলটিমেটলি এক্সিকিউটিভদের মধ্যে থেকে চুজ করা হয়। আর এই চিফ এক্সিকিউটিভ অফিসার মূলত একজন এমডির আন্ডারেই আসলে অধীনে কাজ করেন, এবং কোম্পানির সর্বোচ্চ নির্বাহী একজন ব্যক্তি।
এবং এই ব্যক্তি ব্যবসায়িক কৌশল বাস্তবায়ন এক্সিকিউশনের ক্ষেত্রে কাজ করেন, কার্যক্রম পরিচালনার দায়িত্ব থাকেন, তাহলে আলটিমেটলি এমডি এবং সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার মূলত এই এক্সিকিউশনের দায়িত্বে থেকে কাজগুলো ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো রান করে। তাহলে আপনারাই বলেন ক্ষমতা আসলে কার বেশি? ক্ষমতা আসলে শেয়ার হোল্ডার মালিক হলেও তারা দৈনন্দিন পরিচালনার সাথে সরাসরি যুক্ত থাকে না। বোর্ড অফ ডাইরেক্টর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। আবার ম্যানেজিং ডিরেক্টর কোম্পানির অপারেশনাল প্রধান হিসেবে কাজ করেন। আবার চেয়ারম্যান নীতি নির্ধারণ ভূমিকা রাখেন, কিন্তু ডে টু ডে অপারেশনে উনি অংশ নেন না। সিইও কোম্পানির সর্বোচ্চ নির্বাহী ব্যক্তি এবং ব্যবসায়িক সিদ্ধান্ত নেতৃত্ব দেন। তাহলে আসলে ক্ষমতা কার বেশি? এখানে খেয়াল করে দেখেন কালেকটিভলি সব কিছু ঘটনাগুলো ঘটে। সো কালেকটিভলি একটা এম্পাওয়ার যখন করা হয় তখন এক্সিকিউশনটা কোনোভাবেই ভুল হতে পারে না। সেই জায়গাগুলোতেই আসলে পাওয়ারগুলো এক্সিকিউশন করে এবং এটা একটা টিম ওয়ার্ক করে। একটা এক্সাম্পল দিয়ে আমরা আবারও আসি। সেই গ্রোথটেক লিমিটেডের কথা অবশ্যই মনে আছে, আমরা প্রথমে শুরু করছিলাম যে গ্রোথটেক লিমিটেডের বিনিয়োগকারী জনাব রহমান একজন শেয়ার হোল্ডার, কিন্তু তিনি বোর্ড অফ ডাইরেক্টরে একজন সদস্যকে নির্বাচিত করলেন। বোর্ড অফ সিদ্ধান্ত নিলেন কোম্পানি মার্কেটিং স্ট্র্যাটেজিটা কি হবে এই বছরের, এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব হোসেন সেই পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব থাকলেন, এবং চেয়ারম্যান জনাব আনোয়ার বোর্ড মিটিংয়ে পরিচালনা করলেন, এবং সিইও জনাব হাসান দৈনন্দিন কার্যক্রম দেখভাল করলেন। আমার মনে হয় জিনিসটা আপনারা ক্লিয়ার হয়েছেন। এইভাবে মূলত কোম্পানির ইস্যুগুলো ক্যারি আউট করে। তবে আমি বলে রাখি যে এমডি এখানে একটা পাওয়ারফুল ব্যক্তি। এমডি আসলে অনেকগুলো ডিসিশন মেক করতে পারে কোম্পানির স্বার্থের কারণে। সো বোর্ড অফ ডাইরেক্টর থাকেন, এমডি সিও সেই সিদ্ধান্তগুলো এক্সিকিউশনে করেন মূলত, এবং চূড়ান্ত ক্ষমতা নির্ভর করে মূলত ওই কোম্পানির গঠন বা কাঠামোর উপরে। সো ফাইনালি আমরা বলতে পারি যে একটা সবচেয়ে ক্ষমতা নির্ভর করে কোম্পানির মূলত ফরমেশনের উপরে। শেয়ার হোল্ডাররা কাকে দায়িত্ব দিচ্ছেন সেই ডিপেন্ড করেই আসলে এক্সিকিউশন করে, কিন্তু এক্সিকিউশনের বোর্ড অফ ডাইরেক্টর যেমন নীতিগত সিদ্ধান্তগুলোই মূলত নিয়ে থাকেন, এমডি বা সিইও কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকেন, চেয়ারম্যান বোর্ডের সভাপতিত্ব করেন, শেয়ার হোল্ডাররাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকে। তাই ক্ষমতা নির্ধারণের ক্ষেত্রে কোম্পানির কাঠামোগত পরিচালনা নীতি খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় যে বিষয়গুলো আপনাদের বোধগম্য হয়েছে। আমাদের ফার্মের কিছু সার্ভিস নিয়ে কথা বলবো। আমরা মূলত কোম্পানি ফরমেশন রেজিস্ট্রেশন করে থাকি, বিজনেস এনজিও ফার্ম, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ও লিগাল কমপ্লায়েন্সগুলো দিয়ে থাকি, ট্রেডমার্ক এবং কপিরাইটের কাজগুলো আমরা করে থাকি, তারপরে হলো ট্যাক্স কমপ্লায়েন্সের কাজগুলো আমরা মূলত করে থাকি, এটা ইন্ডিভিজুয়াল কর্পোরেট বোথ, ভ্যাট এবং ভ্যাট কমপ্লায়েন্স ইস্যুগুলো আমরা করে থাকি, রিটার্ন ফাইলিং থেকে শুরু করে ভ্যাটের হলো মিটিগেশনগুলো থেকে শুরু করে ট্যাক্স লিটিগেশন নিয়েও আমরা কাজ করে থাকি। তারপরে কোম্পানি স্কেল আপের ক্ষেত্রে কোম্পানি নতুন মার্কেটে এন্টার, গ্রোথ, এই জায়গাগুলোতে আমরা কাজ করে থাকি, এবং লাস্ট বাট নট লিস্ট আমরা আসলে বিজনেস অটোমেশন নিয়েও কাজ করে থাকি, যেটা আসলে একটা কোম্পানির জন্য এসেনশিয়াল পার্ট হিসেবে কাজ করে। সো আমি আবারও বলবো যে কোম্পানির আসলে বস হিসেবে বা ক্ষমতা আসলে কালেকটিভলি থাকে, যেমন বোর্ড অফ ডাইরেক্টর নীতিগত সিদ্ধান্ত থাকে, এমডি সিও কার্যক্রমের সাথে ইনভলভ থাকে, এবং চেয়ারম্যান বোর্ড নেতৃত্ব দেন, এবং শেয়ার হোল্ডার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। ধন্যবাদ আপনাদেরকে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আমাদের অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।